দেখুন, আপনারা জানেন গত মাসের 22 তারিখে আমাদের দেশের মহিলাদের মাথার সিঁদুর কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের বর্বর জঙ্গি বাহিনী এবং তার পেছনে পাকিস্তানের মদত ছিল। তার প্রত্যুত্তরে, কারণ প্রত্যুত্তর তারাই চেয়েছিল, তারা মেরে বলেছিল মোদিকেও যাকে বলো, তারা মোদিকে বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ছাড়বেন না এদেরকে। তার প্রত্যুত্তরে ভারতীয় সেনাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রি হ্যান্ড দেন এবং ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের মানচিত্রে ভারতবর্ষের ক্ষমতার যে চিহ্ন, সেই চিহ্ন এঁকে দিয়ে এসছে, সে বাহাওয়ালপুর হোক বা স্কর্দু হোক বা অন্যান্য বিমান ঘাঁটি হোক, প্রত্যেক জায়গায় পাকিস্তান বুঝতে পেরেছে যে আমরা কি করতে পারি এবং ভারতীয় সেনা রীতিমতো তথ্য প্রমাণ ভিডিও দিয়ে সেগুলো দেখিয়েছে। আজকে ভারতবর্ষের সেই সেনাবাহিনীর পরাক্রমকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গায় তারা পালন করছে, আমরাও করছি, উইদাউট এনি পলিটিক্যাল ব্যানার, উইদাউট এনি পলিটিক্যাল ফ্ল্যাগ, এবং সবাই পায়ে পা মিলিয়েছেন। ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদের ধ্বনি মানুষ নিজেরাই বারবার দিয়েছে। এই যখন একদিকে যখন সেনার জন্য মিছিল করছেন কর্মীরা নিয়ে, দক্ষিণ দিনাজপুর সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় বিএসএফ যারা রয়েছে তারা ভারতীয়দের উপর নাকি হয়রানি করছে এবং অভিযোগ করছে, সেই ক্ষেত্রে কোনো কথা বলেন? তৃণমূল কংগ্রেসই করে, আর কেউ করে না। বিএসএফ অনেক সময় সমস্যা হয় কি ভাষাগত কারণে, কারণ নতুন বিএসএফ জানেন 2-3 বছর পর সেই ইউনিট আর এখানে থাকে না। তো স্বাভাবিকভাবে আমি যেটা খবর পেয়েছি, হিলি এবং তার সংলগ্ন অঞ্চলে কাশ্মীর থেকে কিছু বিএসএফের বাহিনী স্থানান্তরিত হয়ে এসছে। তো স্বাভাবিকভাবে তারা কাশ্মীরে বর্ডার যেভাবে সামলাতে অভ্যস্ত, তারা বালুরঘাটেও সেইভাবে বা হিলিতেও সেইভাবে সামলানোর চেষ্টা করেন, কিন্তু এই বর্ডার ওই বর্ডার আলাদা, সেটা বুঝতে তাদের একটু সময় লাগে। আমার মনে হয় স্থানীয় মানুষ তারা বিএসএফের সাথে ভালো সম্পর্ক চায়, বিএসএফও স্থানীয় মানুষের সাথে ভালো সম্পর্ক চায়। কিছু মানুষ আছে যাদের অন্য ধরনের উদ্দেশ্য আছে, যে বিএসএফ কড়াকড়ি করলে তাদের ফেন্সিডিল পাচার করাটা অসুবিধা হয়, ইয়াবা পাচার করাটা অসুবিধা হয়, তারা বেশি এই সমস্ত ঝামেলা পাকায় এবং এই সমস্ত বিজনেসের সাথে লোকাল তৃণমূল কংগ্রেস নেতারা যুক্ত আছেন। হিলিতে খোঁজ নিন কারা কারা যুক্ত আছে, দেখবেন তারা তৃণমূল কংগ্রেসের তাবর নেতা, তারাই যুক্ত আছে। তারা এই সমস্যা তৈরি করার চেষ্টা করে। কোনো সাধারণ মানুষের যদি সমস্যা হয়, আমরা পরিষ্কার বলে রেখেছি আমাদের পার্টির যারা স্থানীয় নেতা আছে তাদের সাথে যোগাযোগ করুন। আমি এই সীমান্তবর্তী এলাকার মানুষকে হাত জোর করে অনুরোধ করছি যে অবৈধ কাজের সাথে লিপ্ত থাকবেন না। আর আপনাদের এমনি কাজে যদি কোনো সাধারণ কাজে, দৈনন্দিন কাজে যদি কোনো অসুবিধা হয়, স্থানীয় বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করুন, তার মাধ্যমে খবর আমার কাছে পৌঁছবে। আমি নিজে বিএসএফের আইজির সাথে কথা বলে সমস্যার সমাধান। কোটি টাকার আরো সামরিক অস্ত্র কেনার বরাত ভারতের, এর মধ্যে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল, রকেট এবং সেই সঙ্গে আরো অনেক কিছু। দেখুন, কন্টিনিউয়াস প্রসেসেই কেনা চলে। ভারতবর্ষ আগে প্রচুর সংখ্যক কিন্তু এখন নিজে বানায়। এবার আপনারা দেখেছেন আকাশ তীর বলে একটা মিসাইল সিস্টেমের কথা বারবার আলোচিত হচ্ছে মিডিয়াতে, যদিও সেনাবাহিনী সুরক্ষার স্বার্থে কোনো খোলাসা করেনি, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ভারতীয় তৈরি, ডিআরডিওর তৈরি এই ধরনের অস্ত্র ভারতের সেনাবাহিনী ব্যবহার করেছে। তো সেনা যুদ্ধ তো মাঝে মাঝে হয়, সবসময় তো হয় না, বাদবাকি সময়টা সেনার প্রস্তুতি চলে যুদ্ধের প্রস্তুতি। এই যুদ্ধের প্রস্তুতির অঙ্গ হিসাবে অস্ত্র কেনা, ভালো অস্ত্র কেনা বিদেশ থেকে এবং অস্ত্র তৈরি করার প্রচেষ্টা, কারণ সব অস্ত্র আমরা এখনও তৈরি করতে পারি না, আমাদের সেই জায়গা নেই, ভারত সবে শুরু করেছে দৌড়। তো সেগুলো কেনার পদ্ধতি চলে, প্রতিনিয়ত চলে। ভারতবর্ষের সেনাবাহিনী পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনাবাহিনী এবং 4র্থ শক্তিশালী সেনাবাহিনী মনে করা হয়। কেউ কেউ তাকে আরও আগে রাখে, 3-এও রাখে অনেকে। তো সেই জন্য তার পারচেস চলবে এবং যেটা আমি বরাবর বলেছি, পাকিস্তানকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিন মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ে বুস্টার ডোজ না থাকলে বলে, বুস্টার ডোজও তো দিতে হবে নাকি, তা বুস্টার ডোজের ব্যবস্থা থাকা চাই। বক্তব্য মমতা ইউনুস প্যানেলকে নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে সমর্থন করছি, আগেই বলেছি আমরা বয়কট করছি বা যাচ্ছি না, এটা ভুল। মাদার পার্টিকে জানানো হয়নি, মাদার পার্টি সিদ্ধান্ত নেবে কে যাবে। দেখুন, আমি এটাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা পলিটিক্সের খেলা করছেন, নোংরা রাজনীতির খেলা করছে এবং আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ ইউসুফ অর্থাৎ ইউসুফ পাঠান আর মোহাম্মদ ইউনুস এই দুটোকে গুলিয়ে ফেলেছে এবং ইউসুফ পাঠানকে মোহাম্মদ ইউনুস মনে করছেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মনে করি মোহাম্মদ ইউসুফ যদি যেতেন, মানে ইউসুফ পাঠান যদি যেতেন, তাহলে পরে উনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করলে ভারতবর্ষের কথা বলে আসতেন। আমরা তার উপর বিশ্বাস রাখি, 100% বিশ্বাস আমাদের তার উপর আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাকে কাকে বাঁচবেন
সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য রাখে না। তৃণমূল কংগ্রেস সরকারও যা, রাজনৈতিক দলও তা। ভারতবর্ষের অন্য জায়গায় এটা হয় না। সাংসদ মানে হচ্ছে সে সবার সাংসদ, কোনো পার্টির সাংসদ না। সে লোকসভায় চলে গেল মনে সে সবার সাংসদ, এবং সেখানে প্রধানমন্ত্রীর এখতিয়ার আছে কাকে কাকে তিনি বাঁচবেন। অটল বিহারী বাজপেয়ীকে যখন বেঁচেছিলেন তখন কারোর সাথে আলোচনা হয়নি। এখনও বলছি, এবার যে আমাদের রাজ্য থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অন্যতম নেতা শ্রমিক ভট্টাচার্যের নাম সেখানে আছে, কিন্তু আমার সাথেও প্রধানমন্ত্রী এক বাক্য আলোচনা করবেন না। কারণ সাংসদ যখন একজন নির্বাচিত হয়ে যান, ঠিক আমি আবার শ্রদ্ধেয় সোমনাথ বাবুর কথা মনে করাচ্ছি, স্পিকার কোনো দলের হয় না, উনি ওনার পার্টিকে শিখিয়েছিলেন, কমিউনিস্ট পার্টিকে শিখিয়েছিলেন, এবং উনি ভোট দেননি পার্টির কথা মতো। সেরকম সাংসদও দেশের হয়, পার্টির হয় না। শিলিগুড়িতে আজকে মুখ্যমন্ত্রী একটি কনভেনশন সেন্টার করার কথা নির্দেশ দিয়েছেন, কি বলবেন? দেখুন, কলকাতায় যাবেন, ওই মাদাম তুসোর মতো একটা মোমের একটা মিউজিয়াম খুলেছে। ওই মিউজিয়ামটা অ্যাকচুয়ালি হওয়া ছিল এই ধরনের কনভেনশন সেন্টার, অর্থাৎ বিজনেসকে টানার জন্য, বিজনেসকে অ্যাট্রাক্ট করার জন্য ওখানে শিল্পপতিদেরকে নিয়ে কাজ হওয়ার কথা ছিল। সেটাকে ম্যাডাম, আমাদের পশ্চিমবঙ্গের ম্যাডাম আর কি, মাদাম তুসোর মিউজিয়াম বানিয়ে দিয়েছে, ওয়াক্স মিউজিয়াম বানিয়ে দিয়েছে। শিলিগুড়িতে যেটা তৈরি হচ্ছে সেটা শেষে গিয়ে খিচুড়ি খাওয়ানোর, জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন হিসেবে খিচুড়ি খাওয়ানোর সেন্টারে না পরিণত না হয়ে যায়। বাৎসরিক বিজিবিএস একটা পিকনিকে পরিণত হয়েছে, যেখানে শিল্প নাকি আনেন মুখ্যমন্ত্রী। শেষে দেখা গেল শালবনীতে উনি একটা ইস্পাত শিল্প তার শিলান্যাস করলেন। আমরা খোঁজ নিতে নিতে দেখলাম, প্রথমে আনন্দ হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শিলান্যাস করলেন শিল্পে। পরে দেখলাম 2006 সালে বুদ্ধবাবুর সরকারের সময় ওটা শিলান্যাস হয়েছিল। মানে একই কুমির ছাড়া বারবার দেখানো হচ্ছে, আর বিজিবিএসে বিরিয়ানি নিয়ে মারামারি হচ্ছে প্রতিবার। বিক্ষোভে উদয় পণ্ডিতের পাঠশালা বলে অনুষ্ঠানে শিশুদের উপস্থিতি নিয়ে রাজ্য শিশু কমিশন শক্ত প্রণোদিত মামলা। দেখুন, এই শিশু কমিশন অনেকদিন পর ঘুম থেকে উঠেছে, আমরা জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে শিশু কমিশন আছে। নাহলে তো রাষ্ট্রীয় শিশু কমিশন না এলে তো পশ্চিমবঙ্গ শিশু কমিশনের ঘুম তো আমরা কোনো সময় ভাঙতে দেখি না। রাষ্ট্রীয় শিশু কমিশন এলে তখন থেকে এরা তোড়জোড় করে নেমে পড়ে। মহিলা কমিশনও তাই, রাজ্য মহিলা কমিশন বাকি সময় এসি রুমে বসে থাকে আর মাইনা গোনে মাসে মাসে মোটা। আজকে কয়েকটি জায়গায় প্ল্যাটফর্ম তৈরি এবং অমৃতবাজার স্টেশন তৈরিতে কয়েকটি জায়গায় দুর্নীতির অভিযোগ ওঠার পরে স্যাম্পল পাঠানো হয়েছে। দেখুন, আমাদের সরকার দুর্নীতির সাথে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবে না। যদি কোনো অভিযোগ থাকে লিখিত তথ্য প্রমাণ সহ অভিযোগ দিন, আমরা তার ব্যবস্থা করব। ডিআরএমকে সেই ধরনের নির্দেশই দেওয়া আছে। মমতা চাকরিহারা শিক্ষকদের নিয়ে বলেছে, আমার সিম্পাথি রয়েছে, কোর্টের বিষয় আইন মেনে চলতে হয়। রিভিউ পিটিশন হচ্ছে, কোর্টের সিদ্ধান্ত মানতে বাধ্য। এখনো পর্যন্ত বেতন বন্ধ হয়নি। সরকারের প্রতি বিশ্বাস রাখা উচিত। আমি আন্দোলনের বিপক্ষে নেই, এটা সীমারেখা রাখা উচিত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই শিক্ষকদেরকে বোকা বানিয়েছে ললিপপ দিয়ে। এই ললিপপে শিক্ষকরা বিভ্রান্ত হলে পরে আরও বিপদে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল মুখ্যমন্ত্রী হিসেবে যে কোর্টের রায় কী বলছে তার সঠিক ব্যাখ্যা শিক্ষকদের কাছে করা, এবং তার থেকেও কোর্টের রায় আসার আগে যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উচিত ছিল, যে যোগ্য এবং অযোগ্য এদের দুজনের লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতেন, বা সিবিআই যে লিস্টটা জোগাড় করেছিল সেটাকে সত্য বলে মেনে নিয়ে তার এসএসসি যদি সার্টিফাই করতো, তাহলে পরে আজকে এই শিক্ষকদের কাউকে ওখানে বসতে হতো না। যারা চাকরি খাওয়ার টাটের গুরু তারাই আন্দোলন করার জন্য উস্কাচ্ছে, নাম না করে বিজেপি। দেখো, চুরি করবেন উনি, ওনার লোকজন টাকা খাবে, ওনার ভাইপোর কাছে টাকা পৌঁছবে। কালীঘাটের কাকু তো সব গুমর ফাঁস করে দিয়েছে। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী যদি দম থাকে, মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে, তাহলে কালীঘাটের কাকুকে নিয়ে কথা বলুন না। কালীঘাটের কাকুর যে রেকর্ডিংটা পাওয়া গেছে, যেখানে কে কত ভাগ নিত বলা আছে, অভিষেক বলে কোনো একজনের নাম আছে, সে নিশ্চয়ই অভিষেক বচ্চন নয়, তো তার নামটা আসছে কেন? কে কত ভাগ নিত? কেউ 25 কোটি, কেউ 20 কোটি। একই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা আন্দোলন করেছি, দিল্লিতে গিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, এখানে গিয়ে আন্দোলন করছে, গেট ভাঙা হচ্ছে। ভূতের মুখে রাম না। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিনের পর দিন যে অরাজকতার সাথে আন্দোলন করেছেন, একসময় প্রতিনিয়ত ব্যাঙে পেচ্ছাপ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ ডাকতেন। বিধানসভা নিজে হাতে ভাঙচুর করেছেন, সংবিধান নিয়ে লাফালাফি করেছেন, লোকসভার মধ্যে কাগজ ছিঁড়ে ফেলেছেন। তাদের মুখে এসব মানায় না। লোকে বলবে যে দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্য। ডিএ নিয়ে বলেছেন যে কোর্টের বিষয় নিয়ে কিছু বলবো না, যা করার আইন। আমাদের কাছে তো খবর আছে উনি দিয়ে না দেওয়ার জন্য কোর্টের কোথায় কোথায় যাওয়া যায় তার চেষ্টা করছেন। আমরা তো চাই 100% দিয়ে। উদ্বাস্তু নিয়ে করা মন্তব্য সুপ্রিম কোর্টে, ভারত উদ্বাস্তুদের ধর্মশালা নয়, অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়ে পর্যবেক্ষক সুপ্রিম কোর্টের বিচারপতি। সেই জন্য তো আমাদের আমাদের যে
ফরেনার্স অ্যাক্ট, সেই ফরেনার অ্যাক্টকে শক্তিশালী করা হয়েছে। এবং আমরা মনে করি যারা শরণার্থী তারা থাকবে 2014 সালের আগে পর্যন্ত, যারা এসেছেন ডিসেম্বরের আগে পর্যন্ত তাদেরকে সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব। আর যারা ধর্মীয় কারণে আসেননি, ভালো রোজগার করবেন বলে এসেছেন বা অন্য অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছেন, তাদের ফেরত যেতে হবে। পরিষ্কার কথা, যারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ চেয়েছিল এবং যারা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছিল বা ওই পূর্ব পাকিস্তানকে মেনে নিয়েছিলেন, তাদের এখানে স্থান হবে না। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, এটা ঐতিহাসিক সত্য, এটা অস্বীকার করার জায়গা নেই। হিন্দুরা সেই সময় কেউ দেশ ভাগ চাননি, কেউ মুসলিম লীগের পক্ষে ভোট দেননি। সেই জন্য হিন্দুরা কোনোখানে আক্রান্ত হলে ভারতবর্ষে আসতে পারে। জলপথে রপ্তানি বন্ধর পর বাংলাদেশ চাপে পড়েছে এবং ইউনিস চাইছে যে ভারতের সাথে কথা বলতে, এবং এই যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেটি ভারত সরকার। সমস্যা কি দেখুন, ইউনিস সাহেব নিজেকে কি মনে করছেন জানি না, যদিও ভারতবর্ষ অন্য একটি রাষ্ট্র, তার সম্পর্কে বেশি কথা বলা মানায় না। তবে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি বলছি, আমার মনে হচ্ছে মোহাম্মদ ইউনিস মাঝে মাঝে নিজেকে ওয়াকার ইউনিস মনে করছে এবং সেখানেই সমস্যা হয়ে যাচ্ছে। সে ভাবছে ওয়াকার ইউনিসের মতো তিনিও ইয়র্কার মারবেন, তার বলের যে গতি নেই, ফুলটস পড়ে যাচ্ছে আর ভারত মাঝে মাঝে 6 মেরে দিচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন না। শেষে এমন সময় বুঝবেন তখন আর ম্যাচ হাতের বাইরে চলে যাবে, তখন কিন্তু বিপদ। ম্যাচ ফিক্সিংয়ে ম্যাচ থেকেই বেরিয়ে যাবেন, ক্রিকেট থেকেই বেরিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।